এক নতুন সকাল, এক নতুন ঠিকানা। আমরা গন্তব্য খুঁজি না, আমরা গল্প খুঁজি। ট্রাভেল ও ফ্রেন্ডের একটি নতুন গল্পে আপনাদের জানাই স্বাগত। আজকের আমাদের গন্তব্য সেই শহর যার প্রতিটা রাস্তা একটি গল্প বলে। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি আমাদের প্রাণের শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। এই শহরের ভিতর লুকিয়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি, শিল্প, খাবারের স্বাদ আর মানুষের হাসি। চলুন দেখি আজ আমাদের কলকাতা কি গল্প শোনায়। সুপ্রভাত সবাইকে। ট্রাভেল ও ফ্রেন্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেরিয়ে পড়ছি আমার বাড়ি থেকে। আমরা আজকে কলকাতার পথে রওনা দিতে চলেছি। আর আমরা যাচ্ছি কলকাতায় শিয়ালদা ও কৃষ্ণনগর ডিভিশনের একটি স্টেশন, কাছড়াপাড়া নামক স্টেশন থেকে। আমরা মোট 3 জন যাচ্ছি। বাকি 2 জন যারা রয়েছে তাদের মধ্যে, বাকি 2 জনের মধ্যে একজন কল্যাণী থেকে ও আরও একজন আমাদের সাথে হালিশহর থেকে যোগদান করবেন। আমরা মোট 3 জন আজকে যেতে চলেছি। তো আপনাদের আমি অনুরোধ করব যে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন। আমরা কলকাতায় কোথায় কোথায় যাব, কি কি এক্সপ্লোর করব, সবটা জানার জন্য। আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আমি কাছড়াপাড়াতে পৌঁছে গেছি, আর আমার ট্রেনও আসছে। আর ভিড়টাও দেখতে পাচ্ছেন সকালবেলা। এখন প্রায় এটা হচ্ছে 8:26 কল্যাণী সীমান্ত মাঝেরহাট ভায়া প্রিন্সেপ ঘাট লোকাল। আমি কাছড়াপাড়া থেকে ট্রেনে উঠবো, আর আরও একজন আমাদের সাথে যে যাচ্ছে সে কল্যাণী থেকে অলরেডি উঠে গেছে, আর একজন হালিশহর থেকে উঠবে। যেমন আসছে ওখানে ট্রেন। আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাটে। হ্যাঁ, এটা প্রিন্সেপ ঘাট স্টেশন। আমরা এখানে নেমেছিলাম প্রায় 10:30 নাগাদ। আমরা কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল ধরে এসেছি। আমাদের সাথে আমরা মোট 3 জন এসেছিলাম, 3 জনই চলে এসেছি। যেমন দেখতে পাচ্ছেন এই হলো প্রিন্সেপ ঘাট। বাট আজকের ওয়েদারটা না একটু বলতে পারেন সুন্দরও বলতে পারেন এক ভাষায়। কেন আজকে অলরেডি আমরা ফোরকাস্ট দেখেই এসেছিলাম যে আজকে একটু মেঘলা বা বৃষ্টি থাকতে পারে ওয়েদারে। বাট ঠিক আছে, যদি বৃষ্টি না হয় তো চলুন তাও এই বৃষ্টির দিনে একবার আপনাদের প্রিন্সেপ ঘাটটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, যেমন আপনারা দেখতে পেলেন যে আমরা এসেছিলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। সেখান থেকে আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে জেমস প্রিন্সেপের মৃত্যুর স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধটি তৈরি করা হয়েছিল। যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে। আর এটা হলো দ্বিতীয় হুগলি সেতু। আর যে অ্যাকচুয়াল প্রিন্সেপ ঘাটটা রয়েছে সেটা রয়েছে ওই পাশটায়, মানে স্টেশনের ওপারে পিছনে, যেটা একসময় জাহাজ চলাচলের জন্য তৈরি করা হয়েছিল। আপনাদের সামনে এখন যে বোর্ডটা রয়েছে না, সেই বোর্ডের মধ্যে প্রিন্সেপ ঘাটটি কেন তৈরি হয়েছিল সেটি লেখা রয়েছে। আপনারা যদি চান তো এই ভিডিওটা একটু পজ করে নিয়ে আপনারা পুরোটা দেখে নিতে পারেন। যেখানে রয়েছি এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের ফেরিঘাট। মানে যদি আপনারা প্রিন্সেপ ঘাট ঘুরতে আসেন, এখানে যে নৌকাগুলো রয়েছে এখানে রাইড নিয়ে আপনারা পুরোটা ঘুরে আসতে পারেন। মানে ওই ব্রিজের তলা অবধি ওরা ঘুরিয়ে নিয়ে আসে। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এখানে এসে এরকম ঘুরে যেতে পারেন। আপাতত আজকের দিনে আমরা এসেছি, তো ভালো বৃষ্টি বাদল আর একদম টুই টুই জল দেখতে পাচ্ছেন চারিদিকে। প্রিন্সেপ ঘাটের ফেরিঘাটের একটা মানে বলতে পারেন আপনারা এক ধরনের, মানে এখানে যে বোট রাইডগুলো থাকে না, সেটার যে প্রাইস সেটা কাইন্ড অফ সিজনাল টাইপ থাকে। মানে আপনি যে সিজনে আসছেন বা যেই সময় আসছেন, তো ওটা ভ্যারি করে যে আপনি কোন টাইমে আসেন, সেই টাইম অনুযায়ী রেটগুলো চেঞ্জ হয়। কোনো ফিক্সড রেট, এমন রেট নেই যে এত টাকায় রাইড হয়। তো বেটার এটা হবে যদি আপনারা কখনো প্রিন্সেপ ঘাটে এখানে আসেন আর কোনো বোট রাইড নিতে চান, তাহলে এখানে অনেকগুলো বোট রাখা রয়েছে, যেমন আপনাদের আমরা দেখালাম ভিডিওতে। তো তাদেরকে আপনারা একদম ডিরেক্টলি অ্যাপ্রোচ বা জিজ্ঞেস করে নিতে পারেন যে কত টাকা করে রাইডে লাগতে পারে। তো
ভিডিও করতে করতে যথারীতি আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সৌম্য যেহেতু ক্যামেরাটা এনেছে ওর একটু চাপে পড়ে গেছে, কারণ জানেন ক্যামেরাটা কত মানে একটা ভাইটাল জিনিস। হ্যাঁ, এবার জল লাগলে তো প্রবলেম হয়ে যাবে, ওই জন্য সেটাকে আমাদের আজকে অলরেডি দেওয়া ফোরকাস্ট ছিল, মানে আমরা নিউজ দেখে এসেছিলাম যে আজকে মুষলধারে বৃষ্টি হতে পারে নিম্নচাপের কারণে। তাও আমরা রিস্ক নিয়ে এসেছি আপনাদের শুধুমাত্র এই প্রিন্সেপ ঘাটে বৃষ্টির দিনের কলকাতা আপনাদের দেখাবো বলে। চারিধারে ভালো বৃষ্টি হচ্ছে, আমরা দুজনে ছাতার তলায় রয়েছি। আর প্রিন্সেপ ঘাটে যেমন ইউজুয়ালি থাকে আজকে নেই, যেহেতু এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমাদের নেক্সট লোকেশনে আমরা যেতে পারছি না বৃষ্টির কারণে, কেন বৃষ্টি কিছুক্ষণ পরপরই হচ্ছে। আচ্ছা, আমরা তিনজন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের এই সাইডে। যদিও এটা প্রিন্সেপ ঘাট ওই পাশে রয়েছে আর আমরা এ পাশে চলে এসেছি। এটা হলো আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো জেমস প্রিন্সেপের মৃত্যুর স্মরণে বানানো একটি স্মৃতিসৌধ। আর আমরা তিনজন এ পাশে চলে এসেছি। এরপর আমাদের কি কি প্ল্যান আছে সৌম্য স্যার? এরপরে আমাদের তো অনেকগুলো প্ল্যানই আছে, তবে বৃষ্টির জন্য সবাই জানে একটু ডিলে হয়েছে। তো আমাদের নেক্সট যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো দেখার জন্য তো ভিউয়ারদের আমাদের সাথে জুড়ে থাকতে হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর বাকিরা একটু বলে দিচ্ছে কি করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমরা এখন কলকাতার রাস্তায় হাঁটছি। কলকাতার রাস্তায় হেঁটে ঘোরার এক আলাদাই অনুভূতি রয়েছে, কেন কলকাতা হলো প্রাণের শহর, দ্য সিটি অফ জয়, আমাদের ভালোবাসার শহর কলকাতা। আমরা কলকাতার রাস্তা বরাবর তিনজনই হেঁটে এগোচ্ছি। তবে যেটা আপনাদের আমি আগেই জানিয়েছিলাম, মানে আমরা জানিয়েছিলাম যে আজকে ওয়েদারের ফোরকাস্ট যেমন জানিয়েছিল, মানে আমরা যেমন দেখে এসেছিলাম যে আজকে বৃষ্টি হবে, তেমনই বৃষ্টি হচ্ছে। পিছনে রাস্তা দেখতে পাচ্ছ একদমই ভেজা। তো আমাদের একটু অস্বস্তি হচ্ছে সেই ক্ষেত্রে, কেন আমরা বারবার দাঁড়াচ্ছি, আমাদের বারবার ছাতা খুলতে হচ্ছে, কেন প্রত্যেকবারই কিছুক্ষণ পর পর বৃষ্টি নামছে আবার থেমে যাচ্ছে। আমার সামনে দুজন রয়েছে, শুভজিৎ সৌম্য স্যার, দুজনে আমার সামনে হাঁটছে আর আমি ভিডিওটা করছি আর আপনাদের দেখাচ্ছি যে কলকাতার রাস্তায় আমরা হেঁটে কেমন লাগে। আপনারা এখন যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হলো ইডেন গার্ডেন পার্ক, যেটা একেবারে ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশেই অবস্থিত। এটা হলো লর্ড অকল্যান্ডের বোন এমিলি আর ফ্যানি ইডেনের নামানুসারে নামাঙ্কিত। এই পার্কের এন্ট্রি ফিজ হলো পার পার্সন 20 রুপিস করে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ইন্ডিয়ার ন্যাশনাল ক্লাব মোহনবাগান ক্লাবের সামনে। আমরা দেখতেই পাচ্ছেন চুন্নি গোস্বামী গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই মোহনবাগান ক্লাব আমাদের ন্যাশনাল ক্লাব এই কারণেই, কারণ কি 15 আগস্ট 1889-এ এই ক্লাব আমাদের ফাউন্ডেশন হয়, এবং এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে সেই ঐতিহাসিক ক্লাব এখনও প্রেজেন্স রয়েছে তার। এখনও এই রিসেন্টলি আইএসএল হোক কি শিল্ড হোক, কিছু নাকি শিল্ড আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে। তো সেই ঐতিহাসিক ক্লাবের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখন আমরা মোহনবাগান ক্লাবের সেই ঐতিহাসিক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভিতরে ঢুকছি। ঢোকা যায় ভিতরে, তো তোমাদের একবার ভিতরে ঢুকেও দেখিয়ে দেবো। সমস্যার একটু ভিতরটা ভালো করে দেখিয়ে দিও চারিদিক। আচ্ছা, ভিতর খোলা আছে তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে আজকাল আমাদের বললো যে ভিতরেও খোলা রয়েছে, ভিতরে গিয়ে আমরা ভালো করে ছবি তুলে নিতে পারবো। আমাদের তিনজনের মধ্যে একটা হচ্ছে যে সৌম্য স্যারের ফেভারিট ক্লাব হলো মোহনবাগান ক্লাব। আর সৌম্য স্যার, মোহনবাগান নিয়ে তুমি যদি কিছু বলতে চাও একটুখানি। মোহনবাগান নিয়ে আমার এক্সট্রা কিছু বলার নেই, এটা আমাদের বাঙালিদের আবেগ। শুধু মোহনবাগান না, আমি একজন মোহনবাগান সাপোর্টার, কিন্তু আমি বাংলা ফুটবলকে ভালোবাসি। তো নট অনলি মোহনবাগান, আমাদের ইস্টবেঙ্গল, আমাদের মোহামেডান, সবকটাই আমাদের খুব বড় ক্লাব বাংলার। তো সবাইকে সম্মান জানিয়ে আজকে আমাদের মোহনবাগান ক্লাবের এই ট্যুরটা করছি। হয়তো সব ক্লাবে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, এটাই সামনে পড়লো, তো আমরা করছি। কেউ কিছু মনে করবে না, বাংলা ফুটবলে জয় হোক, সবাই বাংলা ফুটবলকে ভালোবাসবে, বাংলা ফুটবল দেখবে। ক্লাবটা ঘুরিয়ে দেখিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে সব কিছু ডিটেইলস একটু বলে দাও। সামনে দেখতে পাচ্ছ যে আই লাভ মোহনবাগান। এটা হচ্ছে মোহনবাগান ক্লাবের যে মেন ভেতরটা, মানে এটা একদম এখানে সব যে মিটিংগুলো হয় সব এগুলোই হয়। আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোহনবাগানের মাঠ, যেটা ট্রেনিং গ্রাউন্ড। আর ছোটোখাটো মোহনবাগানের যে খেলা সেগুলো আগে এখানেই হতো, এখন যুবভারতীতে হয়। মোহনবাগান হোম গ্রাউন্ড হিসেবে এখানেই যত হয় সব খেলা আর প্র্যাকটিস সেশনগুলো এখানেই হয়।
একটু আগে যেটা আমরা বলছিলাম যে মোহনবাগান খুব রিসেন্টলি আইএফএ শিল্ড জিতেছে, যেটা অনেক পুরনো গৌরবশালী একটা অ্যাচিভমেন্ট, যেটা অনেক পুরনো। 1911 সালে ব্রিটিশদের হারিয়ে মোহনবাগান জিতেছিল আইএফএ শিল্ড। সেই আইএফএ শিল্ড আবার মোহনবাগান জিতলো 2025 সালে। দেখি আমরা আইএফএ শিল্ডটা যদি ভেতরে আপনাদের দেখাতে পারি, তো সেই চেষ্টা আমরা করছি এখন। আচ্ছা, এখানে আমি একটু দেখিয়ে দেবো, এটা হচ্ছে মোহনবাগান ক্যান্টিন। এখানে খুব ভালো ভালো রকম আইটেম, বিশেষ করে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো এখানে। তো এটা সবার জন্যই খোলা থাকে, যদি আপনারা কেউ এখানে আসেন তো এখানে ক্যান্টিনে ট্রাই করতে পারেন। বিশেষ করে পাউরুটি স্টু, এটা একটু ট্রাই করতে পারেন। মোহনবাগান স্পোর্টস লাইব্রেরিটা একটু দেখি দাও। এটা হচ্ছে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরি। এখন এটা বন্ধ আছে, তবে অন্য সময় মোহনবাগান সম্পর্কে যত ইতিহাস সেগুলো আপনারা এখানে এসে বিভিন্ন রকম বই থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এখন মোহনবাগান ক্লাবের ভেতরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ঐতিহাসিক মোহনবাগান শিল্ড আপনাদের সামনে। খুবই গর্বের এই শিল্ড, ব্রিটিশদের হারিয়ে প্রথম মোহনবাগান জয় করেছিল। আইএফএ শিল্ড নামে এই শিল্ডটাকে আমরা চিনি। সেই শিল্ড আবার মোহনবাগান তাঁবুতে 2025 সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে আবার এই তাঁবুতে এসছে। সেই শিল্ড এখন আপনাদের সামনে। আর পেছনে মোহনবাগানের বাকি যে ট্রফিসগুলো আছে সেই ট্রফিসের কালেকশানগুলো রয়েছে। এক্সক্লুসিভলি আমরা এখন মোহনবাগান ক্লাবের ভেতরে ট্রফি কালেকশনের সামনে দাঁড়িয়ে আছি। না, আবেগের কিছু নেই, ভাল লাগছে এই ক্লাবে ঢুকে। আমি আগে কোনোদিন ভেতরে ঢোকার সুযোগ পাইনি, যাই হোক আজকে আমরা এই সুযোগটা পেলাম। নিজেকে গর্বিত বোধ করছি, আর আমাদের ভিউয়ার্সদের দেখেও খুব খুশি হচ্ছি। যারা মোহনবাগান, বাংলা ফুটবল, ইস্ট বেঙ্গল মোহামেডানের সাপোর্টার আছে, তারা অবশ্যই বাংলা ফুটবলের জয় এটা কমেন্টে লিখো, খুব ভালো লাগবে। আমরা এখন রয়েছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির যে নামের যে লিস্ট সেই বোর্ডের সামনে। 1889 থেকে 1924 থেকে শুরু করে আজ পর্যন্ত যে কজন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হয়েছেন প্রত্যেকেরই নাম এখানে রয়েছে। খুবই রিসেন্ট যিনি প্রেসিডেন্ট হয়েছেন উনি হচ্ছেন দেবাশিস দত্ত, আর যিনি সেক্রেটারি এখন রিসেন্ট উনি হচ্ছেন সঞ্জয় বোস। ওনাদের নাম আজ সেই প্রথম থেকে আজ পর্যন্ত সবার নামের লিস্ট এখানে রয়েছে। মোহনবাগান মাঠে এর আগে পেলে, মারাদোনা, সবার্স সবাই এসেছেন, তাদের নামেই এই মোহনবাগানের গেট আপনারা দেখতে পাচ্ছেন। এটা মেনলি মোহনবাগানের স্টেডিয়ামের গেটটা। এই যে মোহনবাগান স্টেডিয়াম, উপরে লাইটগুলো দেখতে পাচ্ছ। আর এটা ওই গেট, যখন পেলে, মারাদোনা এরা সবাই এসেছিলেন তাদের নামের অনুযায়ী এই গেটের নামকরণ করা হয়েছে। মোহনবাগান স্টেডিয়াম থেকে বেরিয়ে এবার আমরা আবারও কলকাতার রাস্তায় হেঁটে হেঁটে আমাদের পরের গন্তব্য বা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে কলকাতা নিজের শহরের উপর দিয়ে হেঁটে যেতে। আর হেঁটে কলকাতা দেখার থেকে বেশি আনন্দ হয়তোই বা কোনো বাঙালির কাছে অন্য কিছু হতে পারে। আপাতত আমরা এগোচ্ছি, আর বেশ দুপুরও হয়ে গেছে। আমরা মেনলি এসছিলাম যখন, তখন বাজছিল ঘড়ির কাঁটা অনুযায়ী 11:15, বাট এখন 2টো হয়ে গেছে। এখন পুরো এক্স্যাক্ট 2টো তো না, 1:30 বলা যায়, 1:30 বাজে। এবার এটার পিছনে একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে আজকের ওয়েদার আমাদের বারবারই একটু ভোগান্তিতে ফেলছে, কেন কখনো কখনো বৃষ্টি নেমে যাচ্ছে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর আরও নতুন ডেস্টিনেশন রয়েছে, অবশ্যই ভিডিওতে আমাদের সাথে থাকুন। আপনাদের সমস্ত ডেস্টিনেশন ধীরে ধীরে দেখাচ্ছি, ততক্ষণ অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিন। আর কোনো ফিডব্যাক থাকলে কমেন্টে জানিয়ে দিন। আচ্ছা, একটা স্পেশালিটি কি মোহনবাগান স্টেডিয়াম বা মোহনবাগান স্পোর্টিং ক্লাবের যে স্টেডিয়াম বা মোহনবাগান স্পোর্টিং ক্লাবটা যেখানে রয়েছে তার এক্স্যাক্ট পাশেই কিন্তু ইডেন গার্ডেন রয়েছে। তো যারা মোহনবাগান স্পোর্টিং ক্লাবের এক্স্যাক্ট লোকেশন জানতে চান বা কখনো আসতে পারেননি বা জানতে পারেননি, তাদেরকে আমি বলবো যে ইডেন গার্ডেন স্টেশনে নেমে যদি আপনি একটু পায়ে হেঁটে আসেন তাহলে তার পাশেই কিন্তু এইখানে রয়েছে মোহনবাগান স্টেডিয়াম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো দ্য 42, ঠিক আছে, মানে সেই টলেস্ট বিল্ডিং কলকাতা, যেমন দেখতে পাচ্ছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে রয়েছি। ইডেন গার্ডেন্স হলো কলকাতার একটি বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যা 1864 সালে নির্মিত হয়েছিল। এটি ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যার আসন সংখ্যা মানে সিট ক্যাপাসিটি প্রায় 68,000 বা 68,000। এটি বেঙ্গল ক্রিকেট দল এবং আইপিএল মানে আমাদের যে নিজস্ব কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়, এবং এটি বিভিন্ন টেস্ট, ওয়ানডে, টি20 ম্যাচের ভেন্যু। তো ওভারঅল এই স্টেডিয়ামটা আমাদের কলকাতার দ্বিতীয় বৃহত্তম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
ইডেন গার্ডেন্সের পর এখন আমরা চলে এসেছি শহীদ মিনারে। শহীদ মিনারের ব্যাপারে যত ডিটেলস রয়েছে সেগুলো রইল আপনাদের জন্য। শহীদ মিনার, যার আগে নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট, এটি কলকাতার একটি বিখ্যাত স্মৃতিসৌধ। 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মরণে এটি নির্মিত হয়েছিল। পরে 1969 সালে এটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদের উৎসর্গ করে শহীদ মিনার নামে নামকরণ করা হয়। আমরা এখন ধর্মতলা বাস টার্মিনালে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে, এটা সবচেয়ে বড় কলকাতার বাস টার্মিনাল, এখান থেকে মোটামুটি সারা পশ্চিমবাংলাতেই সমস্ত প্রান্তে বাস চলে। এখান থেকে যদি আপনারা শিলিগুড়ি যেতে চান, সেখানে যাওয়ার বাসও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। বাকি শিলিগুড়ি ছাড়াও এমনি মোটামুটি ধরুন যেমন তারাপীঠ, তারপরে হচ্ছে এই ধরুন ডোমজুর, ডোমকল, তারপরে এখানে যেমন বসিরহাটে একটা বাস আমরা দেখতে পাচ্ছি। তারপরে নর্থ বেঙ্গলের সাইডে যে কোনো শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দিককার বাস, দীঘা, সমস্ত রকম বাসে এখান থেকে চলে। ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার ময়দানের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো ব্রিটিশ আমলের অন্যতম এক ঐতিহাসিক স্থাপন। এটি নির্মিত হয় রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৎকালীন ভাইসরয় লর্ড জর্জ কার্জনের উদ্যোগে। ভবনটি সম্পূর্ণ সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি এবং স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন। স্থাপত্য শৈলীতে দেখা যায় ইন্দো সারাসেনিক রিভাইভাল স্টাইলের প্রভাব, যেখানে মিশরীয়, ভেনেশিয়ান, ইসলামিক ও ভারতীয় উপাদান মিলিত হয়েছে। 1906 সালে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1921 সালে এটি উদ্বোধন করা হয়। বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জাদুঘর ও পর্যটন কেন্দ্র, যেখানে রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত সামগ্রী, রাজকীয় দলিল, চিত্রকর্ম এবং ব্রিটিশ আমলের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। ভবনের উচ্চতা প্রায় 200 ফুট আর শীর্ষে রয়েছে অ্যাঞ্জেল অফ ভিক্টরি নামের একটি ঘূর্ণায়মান ব্রোঞ্জ মূর্তি। এই স্থানে আগে ছিল প্রেসিডেন্সি জেল, যা ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণ করা হয়। জেলের কর্মী ও বন্দীদের পরবর্তীতে আলিপুর জেলে স্থানান্তরিত করা হয়। আমরা এখন রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে ময়দানে নেমে প্রায় 10 মিনিট মতন হাঁটা পথে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর আমাদের পার পার্সন, মানে আমরা যেহেতু 3 জন, তো আমাদের পার পার্সন টিকিট লেগেছে 50 রুপিস। তো আপনারা যদি কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল আসেন তাহলে অবশ্যই এটা জেনে আসবেন যে পার পার্সন কিন্তু 50 টাকা আপনার টিকিট লাগবে। আর যদি ক্যামেরা থাকে তো তাহলে তার জন্য আলাদা চার্জেস রয়েছে। আর আপনি যদি ফরেনার হন, মানে বাইরের দেশ থেকে এখানে ট্রাভেল করে এখানে দেখতে আসেন, তাহলে তার জন্য আলাদা চার্জেস রয়েছে। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার পর আপনাদের এখানে একদম মানে লেফট সাইডে এখানে একটা বোর্ড রয়েছে যেখানে কি কি নিষিদ্ধ রয়েছে বস্তু, মানে আপনারা কি কি কাজ করতে পারবেন বা কি নিয়ে আসতে পারবেন না, সমস্ত কিছু ক্লিয়ারলি এখানে লেখা রয়েছে। তার পাশে আরও একটা রয়েছে যেটা মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে একেবারে গভর্নমেন্টাল বোর্ড, যেখানে কোনটা ডু আর কোনটা ডোন্ট, মানে আপনার কোনটা করবেন না সেটারও একটা বোর্ড রয়েছে। ক্লিয়ার ইনস্ট্রাকশন এখানে রয়েছে। বাকি পুরো জায়গাটা প্রচণ্ড ওয়েল মেনটেন, তাই যাতে আপনারা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে সঠিকভাবে ফলো করেন তার জন্য এই বোর্ডটা দেওয়া রয়েছে। তো অবশ্যই ভিক্টোরিয়াতে যখনই আপনারা আসবেন, কোনো যেখান থেকেই আপনারা বাইরের সিটি থেকেও যদি ট্রাভেল করে আসেন, তো এই রুলসগুলো ফলো করতে কিন্তু অবভিয়াসলি ভুলবেন না। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো ভিক্টোরিয়া কিন্তু সোমবার দিনকে বন্ধ থাকে। আর ভিক্টোরিয়া প্রবেশের পথে কিন্তু কোনো প্লাস্টিক বোতল বা মাদক দ্রব্য বা কোনো অস্ত্র জাতীয় জিনিস আপনারা প্লিজ ক্যারি করবেন না, এগুলো নিয়ে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আপনারা যেগুলো দেখতে পাবেন সেগুলো হলো রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত সামগ্রী, তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেলদের স্মারক ও ব্যবহার্য জিনিস, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ছবি আর তাদের ব্যবহৃত জিনিস, এবং পলাশির যুদ্ধ থেকে উদ্ধার করা যে সমস্ত অস্ত্র, কামান, আরও নানান ধরনের সামগ্রী। তৎকালীন বাংলার নবাব মানে সিরাজউদ্দৌলা
পলাশির যুদ্ধতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন, সেই যুদ্ধতে ব্যবহার করা যে সমস্ত অস্ত্র বা কামান বা যেগুলো ছিল, সেই সমস্ত কিছুই আপনারা ওখানে সংগৃহীত করা দেখতে পাবেন। সারাদিন ঘোরার পর আমরা এখন চলে এসেছি বিড়লা প্ল্যানেটেরিয়ামে। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি। এখন যেমন দেখতে পাচ্ছে আপনারা যে পুরো প্রায় অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা নেমে এসছে। আর ঘড়ি অনুযায়ী যদি আমি বলি তাহলে 6টা বেজে গেছে, অনেকটাই পুরোই অন্ধকার হয়ে গেছে। আর বিড়লা প্ল্যানেটেরিয়ামের গেটটাও বন্ধ করে দিয়েছে। বিড়লা প্ল্যানেটেরিয়ামের গেটটা বন্ধ করে দেওয়ার পিছনে মেইন যে রিজন সেটা হচ্ছে যে এটাই লাস্ট শো রয়েছে। লাস্ট শো হওয়ার কারণে আমরা ধরতে পারিনি, মানে আমরা একটু লেট হয়ে গেছি। আর যদি আপনারা কখনো বিড়লা প্ল্যানেটেরিয়াম ঘুরতে আসেন তো অবশ্যই মাথায় রাখবেন যে এখানে টিকিট কিন্তু পার পার্সন 130 রুপিস বা 130 টাকা। তো এটা মাথায় রেখে একবার ঘুরে যাবেন। আমরা এখন রয়েছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনে, বাট আনফর্চুনেটলি আমরা এখানে এখন এন্ট্রি পেলাম না। তার পিছনে একটা রিজন রয়েছে স্পেসিফিক। আমরা এখানে এন্ট্রি পেলাম না এই কারণে, কেন এখানেও যে টাইমটা রয়েছে সেটা 6টা অবধি রয়েছে। তো আমরা 6টার পরে আসার কারণে এখানে আমরা এন্ট্রি পেলাম না। আর এটা একেবারেই বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশেই। তো যারা ভিক্টোরিয়া ঘুরতে আসছেন তো ভিক্টোরিয়ার পরেই এই দুখানা ডেস্টিনেশন, মানে বিড়লা প্ল্যানেটেরিয়াম আর ক্যাথিড্রাল চার্চ, আপনারা এই দুটোই কভার করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো যে অবশ্যই আপনারা এখানে আসুন। বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে যদি আপনারা এখানে আসেন তো বিড়লা প্ল্যানেটেরিয়াম আর এই ক্যাথিড্রাল চার্চের কিন্তু লাস্ট বিড়লা প্ল্যানেটেরিয়ামের শোয়ের টাইম আর এখানে লাস্ট এন্ট্রির টাইম হচ্ছে 6টা। তো অবশ্যই একটু মাথায় রেখে সন্ধ্যে 6টার আগে আসার চেষ্টা করবেন। যদি আপনারা সন্ধ্যে 6টার পরে আসেন তাহলে এখানে কিন্তু আপনারা এন্ট্রি পাবেন না। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রোর টিকিট। আর আমরা এখন রয়েছি ময়দান মেট্রো স্টেশনে। এখন আমাদের গন্তব্যস্থল দমদম, মানে এখন আমরা বেসিক্যালি বাড়ির দিকে ফিরছি। দমদম থেকে আমরা ট্রেন ধরে একেবারে বাড়িতে চলে যাবো, মানে কল্যাণী চলে যাবো। আমি কাঁচরাপাড়ায় নেমে যাবো, সৌজিৎ স্যার নেমে যাবে আলী শহরে, মানে আমরা তিনজন আলাদা আলাদা জায়গা থেকে এসেছিলাম। আর সৌম্য স্যার নেমে যাবে
কল্যাণীতে। তো আমরা 3 জন আলাদা আলাদা ডেস্টিনেশনে আসবো। আর এই যে টিকিটের প্রাইসটা রয়েছে এটা রয়েছে 20 টাকা। তো ময়দান থেকে যদি আপনারা কখনো দমদমে টিকিট কাটেন তো সেটা 20 টাকা। আমাদের এই ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটাও প্রেস করে দিন।